আকাশ ঘন কালো মেঘে ঢেকে গিয়েছিল। ঘন জঙ্গলে এক বিশাল গাছের নিচে, চারপাশে বড় বড় ঝোপঝাড়ের মাঝখানে একটা সিংহ, একটা শকুন আর একটা শিয়াল বসেছিল। কি খবর সিংহরাজ? দিনকাল কেমন কাটছে তোমার? সিংহের দিনকাল তো সব সময় ভালোই কাটে। তা শকুন দিদি, তুমি বলো তোমার কি খবর? আমার আর কি খবর, সেই একঘেয়ে জীবন। তুমি শিকার করো আর তোমার উচ্ছিষ্ট খেয়েই আমার দিন কাটে। এ কথা শুনে শিয়াল হেসে উঠল। শকুনের জীবনে যা চলছে আমার জীবনেও ঠিক তাই চলছে। তবে অনেক দিন হলো কোনো মানুষের দেখা নেই। মানুষের মাংস খেতে খুব ইচ্ছে করছে গো। চিন্তা করছো কেন? কোনো না কোনো বোকা মানুষ ঠিকই একদিন এদিকে আসবে, আর সেদিন আমার তরফ থেকে তোমাদের দুজনের জন্য মানুষের মাংসের এলাহি ভোজের ব্যবস্থা থাকবে। এ কথা শুনে শকুন আর শিয়াল দুজনেই হো হো করে হেসে উঠল। সঙ্গমপুর গ্রামে রামলাল নামে এক বয়স্ক লোক বাস করত। রামলাল বেশ অবস্থাপন্ন কৃষক ছিল। রামলাল খাটিয়ায় শুয়ে খুঁক খুঁক করে কাশছিল। আরে বেন্ডিয়া, এদিকে আয় তো মা। বিন্দিয়া খুব বিরক্তি নিয়ে সেখানে এলো। কি হলো? সারাদিন তো খুক খুক করে কাশছেনি, ঠিক মতো রান্না বান্নাও করতে দেন না। আমার বড় ছেলে অশোককে একটু ডেকে দে, আর ছোট ছেলে অর্জুনকেও আসতে বল। ওদের সাথে আমার খুব জরুরি কিছু কথা আছে। আমার তো আর কোনো কাজ নেই, শুধু এই ফরমায়েশি খাটাই আমার কাজ। এ কথা বলে বিন্দিয়া সেখান থেকে গজগজ করতে করতে চলে গেল। কিছুক্ষণ পর বিন্দিয়া তার দেওর অর্জুনের বউ রাধার কাছে গেল। রাধা, যা তো তোর ভাসুরকে মাঠ থেকে ডেকে আন, গিয়ে বলবি যে ওনার বাবা ওনাকে ডাকছেন, আর তোর ওই অন্ধ বরটাকেও সাথে করে নিয়ে আসবি। কে জানে বাবা, তোর অন্ধ বরের সাথে কি এমন কথা বলবেন, ওর তো কোনো কাজেই আসে না, শুধু বসে বসে খায় আর ঘুমায়। এ কথা শুনিয়ে বিন্দিয়া সেখান থেকে চলে গেল। রাধা চুপচাপ উঠে মাঠের দিকে গেল। দাদা, বাবা আপনাকে ডাকছেন। ঠিক আছে, তুই যা, আমি একটু পরে আসছি। রাধা সেখান থেকে ফিরে এলো। কিছুক্ষণ পর রাধা গ্রামের বাইরে এক ঘন গাছের নিচে পৌঁছালো। সেখানে তার অন্ধ স্বামী অর্জুন বসেছিল। বাবা আপনাকে ডাকছেন। বাবা আমাকে ডাকছেন? বাবার শরীর ঠিক আছে তো? সত্যি বলতে কি, ওনার শরীরটা আমার খুব একটা ভালো মনে হলো না। তাহলে আমাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলো। রাধা তার স্বামী অর্জুনকে ধরে ধরে বাড়ি নিয়ে এলো এবং রামলালের ঘরে বসালো। কিছুক্ষণ পর অশোকও সেখানে এলো। দেখ অশোক, আমার শরীরটা আগের চেয়ে অনেক খারাপ হয়ে গেছে। আমার মনে হয় না আমি আর বেশি দিন বাঁচবো। বড় ছেলে হিসেবে সব সম্পত্তির দেখাশোনা এখন তোর দায়িত্ব। তোর ছোট ভাই জন্ম থেকেই অন্ধ। অন্ধ হওয়ার কারণে বেচারা কোনো কাজকর্ম করতে পারে না। তুই সব সময় ওর খেয়াল রাখবি, আর ওকে কখনো কষ্ট দিবি না। বাবা, আপনি একদম চিন্তা করবেন না। আমি যেমন এতদিন অর্জুনের খেয়াল রেখেছি, সারা জীবন ঠিক সেভাবেই রাখবো। এ কথা শুনে রামলালের চোখে মুখে একটা প্রশান্তি নেমে এলো এবং সে ঘুমিয়ে পড়ল। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। কিছুদিন পর রামলাল মারা গেল এবং দুই ভাই মিলে তাদের বাবার শেষকৃত্য সম্পন্ন করল। আরো কয়েকদিন কেটে গেল। একদিন অশোক বাড়ি ফিরতেই তার বউ বিন্দিয়া তাকে বলল, আর কতদিন চলবে এসব?
তোমার ছোট ভাই তো জন্ম থেকেই অন্ধ, কোনো কাজকর্ম করে না, শুধু সারাদিন বসে বসে খায় আর ঘুমায়। আমাকে আবার ওর জন্য আলাদা করে রুটি বানাতে হয়। আমি আর বেশি দিন ওকে সহ্য করতে পারবো না। আমিও সেই কথাই ভাবছি, কিন্তু ভয় হয় যে ওকে বাড়ি থেকে বের করে দিলে গ্রামের লোকেরা কি বলবে। কি আর বলবে, 2-4 দিন একটু কানাকানি করবে, তারপর সব ভুলে যাবে। তুমি ঠিকই বলেছ, আমি কালই আমার ছোট ভাই অর্জুন আর ওর বউকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। পরদিন অশোক অর্জুনের কাছে গেল। অর্জুন, তোর জিনিসপত্র গোছা, আর তোর বউ রাধাকে নিয়ে এখন এই বাড়ি থেকে বেরিয়ে যা। একথা শুনে অর্জুন চমকে উঠল। দাদা, এসব তুমি কি বলছো? তখনই বিন্দিয়া সেখানে হাজির হলো। তোমার দাদা একদম ঠিকই বলেছে। আমি আর তোমার দাদা তোমাদের দুজনের বোঝা আর টানতে পারবো না। তুমি কোনো কাজকর্ম তো করো না, আমরা আর কতদিন তোমাদের খাওয়াবো পড়াবো। একথা শুনে অর্জুনের দু চোখ বেয়ে জল পড়তে লাগলো। দাদা, এই পৃথিবীতে তোমরা ছাড়া আমার আর কে বা আছে? তোমরা যদি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও, তবে আমি কোথায় যাব? আমি এতটাও নিষ্ঠুর নই। শোন, এখান থেকে কিছুটা দূরে আমার একটা কুঁড়ে ঘর আছে, তুই তোর বউকে নিয়ে সেখানেই চলে যা। আর হ্যাঁ, আমি কিন্তু তোকে সম্পত্তির কানাকড়িও দেব না, কারণ তুই জীবনে তো কিছুই রোজগার করিসনি। বাবার ব্যবসায় যা সাহায্য করার সে তো আমিই করেছি। এ কথা শুনে রাধার দু চোখ জলে ভরে গেল। দাদা, এমনটা করবেন না। তোমাদের চোখের জল দেখে আমরা গলে যাব এমনটা ভাবলে তোমরা ভুল করছো। তাড়াতাড়ি তোমার বরকে নিয়ে এখান থেকে বিদায় হও, নইলে আমি তোমাদের দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। পরের দিন অর্জুন তার বউ রাধাকে নিয়ে সেই কুঁড়ে ঘরে চলে গেল। দুজনে মিলে হাউ হাউ করে কাঁদতে লাগলো। এখন আমাদের কি হবে? আমার মাথাতেও কিছু আসছে না। অন্ধ হওয়ার কারণে আমি কোনো কাজকর্মও করতে পারি না। ইস, আমি যদি অন্ধ না হতাম। আমিও তো কোনো কাজ জানি না। এক কাজ করি, আমি অন্যের বাড়িতে বাসন মাজা ঘর মোছার কাজ করে সংসার চালাবো। না রাধা, না, তুমি লোকের বাড়িতে কাজ করবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমি এতটাই পোড়া কপাল যে এ কথাও বলতে পারছি না। তোমাকে লোকের বাড়িতে কাজ করতে দেখলে আমার কষ্ট হবে। তাহলে সংসার চলবে কিভাবে? তুমি প্রতিদিন সকালে আমায় হাত ধরে গ্রামের মোড়ে গিয়ে আমায় বসিয়ে দিয়ে আসবে। আমি ভিক্ষে করে সংসারের খরচ চালাবো। না, আমি তোমাকে ভিক্ষে করতে দেব না। নিজের দাদা যাকে পথে বসিয়েছে তার ভিক্ষে করা ছাড়া আর কি বা উপায় আছে? পরের দিন সকালে রাধা অর্জুনের হাত ধরে তাকে গ্রামের মোড়ে বসিয়ে দিয়ে এলো এবং কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেল। সেদিন থেকে অর্জুন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামের মোড়ে বসে ভিক্ষে করত। সন্ধ্যায় ভিক্ষে করে পাওয়া সামান্য কিছু টাকা আর খাবার সে রাধাকে এনে দিত এবং তা দিয়েই দুজনের কোনো রকমে দিন কাটতে লাগলো। একদিন অশোক তার মাঠে ছিল। এমন সময় তার প্রতিবেশী শ্যামলাল সেখানে এলো। আরে অশোক, আজ যদি তোমার বাবা বেঁচে থাকতেন তবে তিনি খুব কষ্ট পেতেন। তোমার ভাইয়ের সাথে তোমার এমনটা করা একদমই উচিত হয়নি। বেচারা আজ ভিক্ষে করতে বাধ্য হচ্ছে। তোমার বাবার সম্পত্তিতে তোমার ভাইকে কোনো অধিকার নেই। একথা শুনে অশোক খুব রেগে গেল। দেখো শ্যামলাল কাকা, নিজের চরকায় তেল দাও। প্রতিবেশী তো প্রতিবেশীর মতোই থাকো। আর আমার ভাইয়ের সম্পত্তির অধিকারের কথা বলছো? ছোটবেলা থেকে আজ পর্যন্ত বাবার সাথে আমি হাড় ভাঙা কাটুনি কেটেছি, তাই সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী আমিই হব, ঠিক আছে? তুমি কি তোমার বাবাকে কথা দাওনি যে তার মৃত্যুর পর তুমি তোমার ভাইয়ের দেখাশোনা করবে? এই কি তুমি তোমার ভাইয়ের দেখাশোনা করছো? আমি আমার বাবাকে কি কথা দিয়েছি না দিয়েছি সে কৈফিয়ত তোমাকে কেন দেব? এখান থেকে যাও, আর আমার ব্যাপারে নাক গলাতে আসবে না, এই বলে দিচ্ছি আমি। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু মনে রেখো তুমি আর তোমার বউ অর্জুন আর রাধার সাথে যা করেছো, ভগবান ঠিক এর শাস্তি দেবেন। এই কথা বলে শ্যামলাল সেখান থেকে চলে গেল। এভাবেই কিছুদিন কেটে গেল।
একদিন সকালে রাধার ঘুম ভাঙতেই তার সারা শরীর ব্যথায় টনটন করে উঠল। আমার সারা শরীর খুব ব্যথা করছে, মনে হচ্ছে আমার খুব জ্বর এসেছে। কিন্তু এই কথা অর্জুনকে বলা ঠিক হবে না, ও খুব চিন্তা করবে। রাধা, আমাকে গ্রামের মোড়ে দিয়ে এসো তো। রাধা নিজের শারীরিক কষ্ট লুকিয়ে অর্জুনের হাত ধরে তাকে গ্রামের মোড়ে বসিয়ে দিয়ে এলো। এরপর সে বাড়িতে ফিরে এসে কুঁড়ে ঘরে শুয়ে পড়ল এবং গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। এদিকে অর্জুন সন্ধে পর্যন্ত ভিক্ষে করল, কিন্তু সন্ধে পেরিয়ে রাত হয়ে গেলেও রাধা তাকে নিতে এলো না। এটা দেখে অর্জুন খুব চিন্তায় পড়ল। রাধা তো এখনো এলো না, ও শরীর খারাপ হলো না তো? শরীর খারাপ না হলে তো এতক্ষণ ঠিক চলে আসতো। আমাকে নিজেই বাড়ি ফেরার পথ খুঁজে নিতে হবে। এই কথা বলে অর্জুন তার লাঠিতে ভর দিয়ে এগোতে লাগলো, কিন্তু সে ভুলে গিয়েছিল যে তার বাড়িটা কোন দিকে। সে না বুঝে ধীরে ধীরে জঙ্গলের দিকে এগিয়ে গেল। অর্জুন অচেনা পথে হাঁটতে হাঁটতে একসময় জঙ্গলের খুব গভীরে পৌঁছে গেল। কিছুক্ষণ পর তার কানে বন্য পশুদের ডাক ভেসে এলো। অর্জুন খুব ভয় পেয়ে গেল। হে ভগবান, মনে হচ্ছে আমি পথ ভুল করে অন্য কোথাও এসে পড়েছি। আমি তো জঙ্গলে ঢুকে পড়েছি। এখন এখন আমি কোথায় যাব? আমি তো চোখেও কিছু দেখতে পাচ্ছি না। অর্জুনের কানে বন্য পশুদের ডাক আরো জোরে শোনা যেতে লাগলো। যাই হোক না কেন, আমাকে আন্দাজে হলেও কোনো ঘন ঝোপের আড়ালে লুকিয়ে থাকতে হবে, না হলে কোনো হিংস্র পশু আমায় ছিঁড়ে খাবে। অর্জুন হাতড়ে হাতড়ে ঘন ঝোপের কাছে পৌঁছে গেল এবং সেখানেই লুকিয়ে রইল। কিছুক্ষণ পর ঘন ঝোপের সামনে একটি বিশাল গাছের নিচে একটি সিংহ, একটি শিয়াল এবং একটি শকুন ছুটে এলো এবং সেখানে বসলো। কি খবর শকুন দিদি, তোমার দিনকাল কেমন কাটছে? ওই একরকম। আমি শিকার করি আর তুমি সেই উচ্ছিষ্ট খাও, আর বাকিটা শিয়াল খাই। এসব কথা শুনতে শুনতে আমার কান পচে গেছে। আজ আমাকে নতুন কোনো কথা শোনাও। আর আমি এটা তোমাদের বন্ধু হিসেবে বলছি না, বনের রাজা সিংহ হিসেবে বলছি। আপনি তো রেগে গেলেন মহারাজ। ঠিক আছে, আমি আপনাকে একটা গোপন খবর বলছি। ওই যে সামনে ঝোপঝাড় দেখতে পাচ্ছেন, তার ঠিক উল্টো দিকে একটা গাছ আছে। সেই গাছ থেকে একটা অদ্ভুত মিষ্টি গন্ধ আসে। ওই গাছের পাতাগুলো খুবই দুর্লভ আর জাদুকরী। যদি কোনো জন্মগত অন্ধ মানুষ ওই গাছের পাতার রস চোখে লাগায়, তবে তার চোখের আলো ফিরে আসে। সত্যি নাকি? হ্যাঁ মহারাজ, একদম সত্যি। আমি অনেক বছর ধরে এই খবরটা জানি, কিন্তু মানুষেরা এই রহস্যের কথা কিছুই জানে না। সিংহ তখন শিয়ালের দিকে তাকালো। শকুনের কথা শুনে আমার মনটা ভালো হয়ে গেল। এবার তুমি নতুন কিছু শোনাও। একথা শুনে শিয়াল কিছুক্ষণ ভাবল। শকুন যে গাছের কথা বলছে, তার থেকে আর একটু দূরে আর একটা গাছ আছে, যে গাছে লাল আর নীল রঙের ফুল ফোটে। ওই গাছের নিচে এক প্রাচীন রাজার গুপ্তধন পোঁতা আছে। যদি কেউ ওই গুপ্তধনের খোঁজ পায়, তবে সে এতটাই বড় লোক হয়ে যাবে যে তার আর বংশধরদের কোনোদিন কাজকর্ম করতে হবে না। তুমিও আমার মন ভালো করে দিলে, কিন্তু সত্যি করে বলো তো, তুমি আমাকে মিথ্যে বলছো না তো? মহারাজ, আমি শুধু আপনার মন রাখার জন্য এসব বলছি না। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, তবে আপনি নিজে গিয়ে ওই গাছের নিচে খুঁড়ে দেখতে পারেন। আজ তোমরা দুজনেই আমাকে খুব ভালো খবর শুনিয়েছো, আমি খুব খুশি হয়েছি। চলো চলো, এবার এখান থেকে যাওয়া যাক। এ কথা বলে সিংহ তার সাথে শকুন আর শিয়ালকেও নিয়ে জঙ্গলের আরো গভীরে চলে গেল। অর্জুন এতক্ষণ খুব মনোযোগ দিয়ে তাদের কথাবার্তা শুনছিল। খুব অদ্ভুত ব্যাপার, সিংহ, শকুন আর শিয়াল নিজেদের মধ্যে মানুষের ভাষায় কথা বলছিল। এরা কোনো সাধারণ পশু হতে পারে না, নিশ্চয়ই এরা কোনো জাদুকরী প্রাণী হবে। যাই হোক না কেন, আমাকে যেভাবে হোক ওই গাছের পাতা পর্যন্ত পৌঁছতে হবে।
একথা বলে অর্জুন লাঠিতে ভর দিয়ে শকুনের বলা দিকটিতে এগিয়ে গেল। কিছুক্ষণ পর অর্জুনের নাকে একটা অদ্ভুত মিষ্টি গন্ধ এলো। এটা তো সেই গন্ধ যার কথা শকুন বলেছিল। মনে হচ্ছে আমি সেই গাছের কাছে পৌঁছে গেছি। অর্জুন হাতড়ে হাতড়ে গাছের পাতা ছিঁড়ল এবং পাতার রস তার দুই চোখে লাগালো। মুহূর্তের মধ্যেই তার চোখের দৃষ্টি ফিরে এলো। আমি দেখতে পাচ্ছি, আমি এখন সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছি। এ কথা বলে অর্জুন বাড়ির দিকে রওনা দিতে যাবে, ঠিক এমন সময় তার শিয়ালের কথাটা মনে পড়ে গেল। শিয়াল তো বলেছিল যে সামনে আর একটা গাছ আছে যেটায় লাল আর নীল রঙের ফুল ফোটে, আর তার নিচে নাকি গুপ্তধন লুকোনো আছে। আমি গিয়ে খুঁড়ে দেখি না কেন, কে জানে সত্যি গুপ্তধন পেয়েও যেতে পারি। এ কথা বলে অর্জুন এগিয়ে গেল। কিছুক্ষণ হাঁটার পর সে এমন একটা গাছ দেখতে পেল যেটায় লাল আর নীল রঙের ফুল ফুটেছিল। অর্জুন সাথে সাথে সেই গাছের নিচে মাটি খুঁড়তে শুরু করলো। কিছুক্ষণ পর সে একটা পুরনো বাক্স পেল। অর্জুন বাক্সটা খুলতেই তার চোখ আনন্দে ছানা বড়া হয়ে গেল। সেই বাক্সে হিরে, মুক্তো আর সোনার মোহর পুরো ঠাসা ছিল। অর্জুন খুশিতে লাফিয়ে উঠল এবং বাক্সটা নিয়ে বাড়ির দিকে রওনা হলো। এদিকে অর্জুনের বউ রাধার ঘুম ভেঙে গেল। তার জ্বরও ততক্ষণে কমে গিয়েছিল। হে ভগবান, এত রাত হয়ে গেল, আমার স্বামী নিশ্চয়ই এখন মরে আমার জন্য অপেক্ষা করছে। রাধা যেই বাড়ি থেকে বেরোতে যাবে ঠিক তখনই দরজা খুলে অর্জুন একটা বড় বাক্স নিয়ে তার ঘরে ঢুকল। অর্জুনকে দেখে রাধা চমকে উঠল। আপনাকে কে বাড়িতে দিয়ে গেল? আর আপনার হাতে এই বড় বাক্সটা কিসের? রাধা, আমি এখন নিজের চোখে তোমায় দেখতে পাচ্ছি। এ কথা শুনে রাধা তো হতবাক। এটা কিভাবে সম্ভব? সব বলবো, আগে তুমি এই বাক্সটা খুলে দেখো। এ কথা বলে অর্জুন বাক্সটা রাধার সামনে রাখলো। রাধা বাক্সটা খুলতেই তার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। এত ধনরত্ন কোথা থেকে এলো এসব? অর্জুন শুরু থেকে শেষ পর্যন্ত সব কথা রাধাকে খুলে বলল। দেখো রাধা, আমাদের ভাগ্যটাই বদলে গেল, আমরা এখন কত বড় লোক হয়ে গেছি। কিছুদিনের মধ্যেই অর্জুন গ্রামের সবচেয়ে বড় লোক মানুষে পরিণত হলো। তাদের সেই ভাঙা কুঁড়ে ঘরের জায়গায় এখন এক বিশাল রাজপ্রাসাদের মতো বাড়ি তৈরি হয়েছে। সেই গ্রামের অর্ধেকের বেশি ভালো চাষের জমি কিনে একজন বিত্তশালী কৃষক হয়ে উঠল। অর্জুনের এই উন্নতি তার দাদা অশোকের মোটেও সহ্য হলো না। একদিন অশোকের বউ বিন্দিয়া তাকে বলল, আমি তো বুঝতেই পারছি না, তোমার ছোট ভাই হঠাৎ করে চোখে দেখতে পেল কিভাবে? তার চেয়েও বড় আশ্চর্যের ব্যাপার হলো এত তাড়াতাড়ি এত বড় লোক হলো কিভাবে। নিশ্চয়ই ও কোনো বড় গুপ্তধনের সন্ধান পেয়েছে। তোমার ভাই তো আগের মতোই বোকা আছে। চলো আমরা দুজনে গিয়ে ওর কাছ থেকে এই গুপ্তধনের রহস্যটা জেনে আসি। কিন্তু ও কি সব সত্যি করে বলবে? যদি কোনো রহস্য থাকে ও ঠিকই বলে দেবে। আমার পুরো বিশ্বাস আছে যে ও এখনো আগের মতোই বোকা। তাহলে চলো গিয়ে দেখে আসি। কিছুক্ষণ পর অশোক আর বিন্দিয়া অর্জুনের বাড়িতে হাজির হলো। দাদার বৌদিকে দেখে অর্জুন খুব খুশি হলো, কিন্তু রাধার মুখটা কালো হয়ে গেল। সে চুপচাপ সেখান থেকে চলে গেল। রাধা হয়তো রেগে আছে, তারও রাগ করাটাই স্বাভাবিক। আমি আর তোর বৌদি তোর আর রাধার সাথে যা করেছি সেটা সত্যি খুব অন্যায় হয়েছে। দাদা, আমার মনে তোমাদের প্রতি কোনো ক্ষোভ নেই। আমি রাধার কাছে ক্ষমা চেয়ে নেব। তুমি তো জানো না অর্জুন, তোমাকে এত বড় লোক হতে দেখে আমি আর তোমার দাদা যে কত খুশি হয়েছি। এ কথা শুনে অর্জুন খুব আনন্দ পেল। কিন্তু অর্জুন, তুই এত তাড়াতাড়ি এত বড় লোক হলি কিভাবে? আর তোর চোখের দৃষ্টি বা কিভাবে ফিরে এলো? দাদা, আমি তোমার কাছে কোনো কথাই লুকোবো না। এ কথা বলে অর্জুন সব কথা তার দাদার বৌদিকে খুলে বলল। সব শুনে অশোক আর বিন্দিয়া অবাক হয়ে গেল। কিছুক্ষণ পর সেখান থেকে তারা চলে গেল।
চলে যেতেই সেখানে রাধা এলো। অর্জুন, তুমি এমন কাজ কেন করলে? তুমি এই গুপ্তধনের কথা ওদের কেন বলতে গেলে? দেখো রাধা, আমি জানি যে আমার দাদার বৌদি প্রথম থেকেই খুব লোভী। ওরা আমাকে ভালোবাসে বলে এখানে আসেনি, গুপ্তধনের লোভে এসেছিল। কিন্তু আমি তো ওদের মিথ্যে বলতে পারতাম না। বাবা তো সবসময় আমার সত্যি কথা বলতেই শিখিয়েছিলেন। পরদিন অশোক আর বিন্দিয়া জঙ্গলে গিয়ে ঘন ঝোপের আড়ালে লুকিয়ে বসল। কিছুক্ষণ পর সেই সিংহ, শকুন আর শেয়াল সেই গাছের নিচে এসে হাজির হলো। কি খবর শগুন দিদি, নতুন কোনো খবর আছে নাকি? আজ তো এমন একটা খবর শোনাবো যে তুমি খুশিতে নেচে উঠবে। অনেক দিন ধরে মানুষের মাংস খাওয়ার খুব ইচ্ছে করছিল। আজ একটা মানুষ, মানে একটা মহিলা আমাদের আশেপাশেই আছে। একথা শুনে সিংহ চমকে উঠল। আর তুমি, তোমার কাছে নতুন কোনো খবর আছে? মহারাজ, ওই মহিলা স্বামী ওর সাথে আছে। আজ আমাদের কপালে জোড়া মানুষের মাংস জুটবে, আর আপনি তো ওই জঙ্গলের রাজা। তাহলে আমাকে বলো, ওরা কোথায় লুকিয়ে আছে? এই তো, ওরা দুজন এই ঝোপের আড়ালে বসে আছে। একথা শুনে অশোক আর বিন্দিয়া ভয়ে কাঁপতে লাগলো। আমাদের ক্ষমা করে দিন। বোকা মানুষ, তোমাদের চোখ মুখ দেখে শুধু লোভই ঝরে পড়ছে। আমরা তিন বন্ধু শুধু অসহায় আর গরিব মানুষদেরই সাহায্য করি, কিন্তু লোভী মানুষদের আমরা কখনোই ছেড়ে কথা বলি না। আমরা তাদের কাঁচা চিবিয়ে খাই। তা না হলে তোমরাই বলো, তোমরা কি কখনো তোমাদের জীবনের সিংহ, শকুন আর শিয়ালকে একসাথে বন্ধু হিসেবে দেখেছো? আর যদি দেখেও থাকো, তবে কি কখনো মানুষের ভাষায় তাদের কথা বলতে শুনেছো? একথা বলে সিংহ অট্টহাসি করতে লাগলো। আর একটু পরেই অশোক আর বিন্দিয়ার গগনভেদী চিৎকারে পুরো জঙ্গল কেঁপে উঠল।